আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও আপনাদের সামনে নতুন একটি এপিসোড নিয়ে। আজকের এপিসোডটা অনেক ইনফরমেটিভ এবং অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা ডুব দেব ইতিহাসের গভীরে। আলোচনা করব এমন কিছু বিষয় নিয়ে যা আমরা অনেকেই জানি, আবার কেউ কেউ জানেই না, কিন্তু এগুলো আমাদের সবার জানা প্রয়োজন। কারণ প্রায় ৭৬ বছর পর আজও সেই ঐতিহাসিক ঘটনাগুলো বাঙালি জাতিকে প্রভাবিত করে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এপিসোড। আমি যদি কাউকে বলি আসো তোমাকে ১৯৫২ সালের ভাষা আন্দোলন অথবা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে কিছু ধারণা দেই, তবে আমার মনে হয় না সে আমার সাথে খুব ভালো আচরণ করবে, কারণ এই ঐতিহাসিক ঘটনাগুলো আমাদের কাছে খুবই কমন। কিন্তু এই কমন ঐতিহাসিক ঘটনাগুলোর মধ্যে কিছু আনকমন প্রেক্ষাপট আছে যা আমাদের সবার জানা প্রয়োজন। আমি আজকে এগুলোই নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আলোচনা করব ১৯৪৮ সালের ভাষা আন্দোলন নিয়ে। ১৯৪৭ সালে পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর দুইটি অংশে বিভক্ত হয়ে যায়। প্রথমটি পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ এবং দ্বিতীয় অংশ ছিল পশ্চিম পাকিস্তান। তৎকালীন সময়ে পশ্চিম পাকিস্তানে ১০ থেকে ১২% মানুষ উর্দু ভাষায় কথা বলতো এবং পূর্ব পাকিস্তানে প্রায় ৮০%-এর চেয়ে বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলতো। কিন্তু এখন আমাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে, যদি পূর্ব পাকিস্তানে প্রায় ৮০% মানুষ বাংলা ভাষায় কথা বলে এবং পশ্চিম পাকিস্তানে মাত্র ১০ থেকে ১২% মানুষ উর্দু ভাষায় কথা বলে, তাহলে পশ্চিম পাকিস্তানের বাকি মানুষগুলা কোন ভাষায় কথা বলতো? আমাদের রিসার্চ অনুযায়ী উত্তর হচ্ছে পশ্চিম পাকিস্তানে প্রায় ১০ থেকে ১২% মানুষ কথা বলতো উর্দু ভাষায়, ৫৫ থেকে ৬০%-এর চেয়ে বেশি মানুষ কথা বলতো পাঞ্জাবি ভাষায় এবং প্রায় ১৫ থেকে ২০% মানুষ কথা বলতো সিন্ধি ভাষায়। কিন্তু সমস্যা এটা ছিল না, সমস্যা ছিল তৎকালীন পশ্চিম পাকিস্তানের স্বৈরাচারী সরকার ভাষাভাষীর দিক থেকে সংখ্যাগরিষ্ঠ না হয়েও তারা উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার স্বীকৃতি জানায় এবং পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের মুখের ভাষা, সংস্কৃতি, অধিকার আদায়ের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে। এরই পরিপ্রেক্ষিতে ১৯৪৮ সালের ২৩শে ফেব্রুয়ারি মোহাম্মদ আলী জিন্নাহ তার একটি ভাষণে ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তার এই ডিক্লিয়ারেশনের পরে পূর্ব পাকিস্তানের সাধারণ জনগণ, ছাত্র সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক মহলে একটি নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ যেখানে পূর্ব পাকিস্তানে ৮০% লোক বাংলায় কথা বলে, পশ্চিম পাকিস্তানে প্রায় ৬০% লোক পাঞ্জাবি ভাষায় কথা বলে এবং ২০% লোক সিন্ধি ভাষায় কথা বলে, সেখানে মাইনরিটিজের উপর ভিত্তি করে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া ক্ষমতার অপব্যবহার এবং বোকামি ছাড়া আর কিছুই ছিল না। তখন ১৯৪৮ সালের ১১ই মার্চ রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে পূর্ব বাংলার সাধারণ ছাত্র সমাজ গণমিছিল বের করলে সেখানে পুলিশ লাঠিচার্জ করে এবং তাদেরকে গণহারে গ্রেফতার করা শুরু করে। তবে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে ইতিহাসের কিন্তু বারবার পুনরাবৃত্তি ঘটে। যেমন দেখেন ১৯৪৮ সালে ভাষা আন্দোলন হওয়ার পর কিন্তু সেখান থেকে কোনো ইতিবাচক রেজাল্ট আসেনি। ঠিক তারই পরিপ্রেক্ষিতে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বাঙালিরা রাষ্ট্রভাষা বাংলার স্বীকৃতি এক পর্যায়ে পায় এবং তারা ইতিবাচক একটি ফলাফল অর্জন করে। ইফ আই গো ফর সেম এক্সাম্পল, একটু রিলেট করার চেষ্টা করুন। বাংলাদেশের কোটা আন্দোলন কিন্তু ২০২৪ সালে শুরু হয়নি। বাংলাদেশের কোটা আন্দোলন ২০১৮ সালে শুরু হয়েছিল এবং ২০১৮ সালে ইতিবাচক ফলাফল না পাওয়ায় সেই কোটা আন্দোলন আবার ২০২৪ সালে শুরু হয় এবং ২০২৪ সালের কোটা আন্দোলনের প্রেক্ষাপট এতই দৃঢ় থাকে যে ১৫ বছরে ক্ষমতায় থাকা সরকারকে পর্যন্ত পতন ঘটিয়ে ফেলে। এবার একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। ১৯৪৮ সালের ভাষা আন্দোলন, তারপর ১৯৫২ সালের সফল ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, পর্যায়ক্রমে ১৯৬৯-এর গণ অভ্যুত্থান এবং তারপর ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়া। ঠিক এরই সাথে ২০১৮ সালে চাকুরির ক্ষেত্রে বৈষম্য প্রথা দূর করতে কোটা আন্দোলন এবং ২০১৮ সালে আশানুরূপ ফলাফল না পেয়ে ২০২৪ সালের কোটা আন্দোলন এবং এই কোটা আন্দোলনে আমাদের ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে ইতিবাচক ফলাফল অর্জন করা এবং শুধু ইতিবাচক ফলাফল নয়, স্বয়ংক্রিয়ভাবে সরকারকে পর্যন্ত পতন ঘটিয়ে ফেলা, সেটাকে যদি আমি ইতিহাসের পুনরাবৃত্তি বলি তাহলে কি আমার খুব বেশি ভুল হবে? আপনারা জানাবেন। যদিও দুইটি ঘটনার বিষয়বস্তু ও প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। ২ নম্বরে আলোচনা করব ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে। কেউ স্কিপ করবেন না, ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব।
অনেকের মনে এখন প্রশ্ন জাগতে পারে, এইমাত্র আপনি বললেন 1948 সালে ভাষা আন্দোলন হয়েছিল, তবে কেন আবার 1952 সালে ভাষা আন্দোলন হলো? 1948 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল সেটা ছিল পূর্ব পাকিস্তানে সংগঠিত হওয়া সর্বপ্রথম আন্দোলন, এবং 1948 সালের এই ভাষা আন্দোলনকে সরকার কোনো পাত্তাই দেয়নি। তারপর 1948 সাল থেকে 1951 সাল পর্যন্ত পর্যায়ক্রমে বাংলাদেশের বিভিন্ন ছাত্র সমাজ ও রাজনৈতিক দল আন্দোলন কর্মসূচি করতে থাকে, কিন্তু তৎকালীন পাকিস্তানি স্বৈরাচার সরকারের প্রতিক্রিয়া একটাই ছিল, তোমরা যাই করো না কেন পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুই হবে। 1952 সালের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার একটি ভাষানীতির প্রণয়ন করতে শুরু করে। ভাষানীতি কি ছিল? ভাষানীতি ছিল উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার একটি প্রক্রিয়া। তখন সাথে সাথে বাংলাদেশের ছাত্র সমাজ এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে এবং আন্দোলন শুরু করে। এই আন্দোলনকে বন্ধ রাখতে তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিন ঢাকায় 144 ধারা জারি করেন। এখন ছোট্ট একটি কনফিউশন দূর করি, 144 ধারা আসলে কি? 144 ধারা হচ্ছে ভারতীয় ফৌজদারি আইন ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী ক্রিমিনাল প্রসিডিউর কোড সিআরপিসি এর এমন একটি ধারা যার বিধি হচ্ছে যে দেশে বা স্টেটে 144 ধারা জারি হবে সেখানে কোনো মিছিল সমাবেশ করা যাবে না, এবং এই এলাকায় সাধারণ মানুষের চলাচলে বিশেষ পর্যবেক্ষণ এবং নজরদারি নিশ্চিত করা হবে। কিন্তু 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে এই 144 ধারাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজপথে নেমে আসে। আন্দোলনকারীদের উপর শুরু হয় গুলিবর্ষণ এবং সালাম, রফিক, বরকত, জব্বার সহ নাম না জানা আরও অনেকেই শহীদ হয়। তাহলে 1952 সালের ভাষা আন্দোলনের ফলাফল কি ছিল? 1948 সালের মতো কিন্তু 1952 সালেও ভাষা আন্দোলনকে সরকার নাকচ করে দিতে চেয়েছিল, কিন্তু 1952 সালের ভাষা শহীদদের আত্মত্যাগ পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের মনোবলকে এত দৃঢ়, এত শক্তিশালী করে যে তাদের আন্দোলন ক্রমাগত অব্যাহত থাকে, এবং এক পর্যায়ে 1956 সালে পাকিস্তানের স্বৈরাচারী সরকার বাংলা এবং উর্দু দুটি ভাষাকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। এখানেই কি শেষ? না, এরপরে ছিল 1962 সালের শিক্ষা আন্দোলন। 1962 সালের এই শিক্ষা আন্দোলন আমাদের জন্য খুবই যুগান্তকারী একটি আন্দোলন ছিল। একটি ভিডিওতে অল্প সময়ের মধ্যে এই সবগুলা আন্দোলনের প্রেক্ষাপট কাভারেজ করা সম্ভব না। খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব পরের ঐতিহাসিক ঘটনাগুলো নতুন একটি এপিসোডে। অল্প সময়ের মধ্যে টুকটাক রিসার্চ করে সত্যতা যাচাই করে তারপর এই ঐতিহাসিক ঘটনাগুলোর প্রেক্ষাপট তুলে ধরলাম আপনাদের সামনে। পরের এপিসোডে নেক্সট পার্ট নিয়ে আসবো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।